গল্প ভাট সাসপেন্স অ্যাড্ডা এ আজকে শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এর লেখা গল্প মিসমিদের কবচ। তাহলে শুরু করা যাক। শ্যামপুর গ্রামে সেদিন নন্দোৎসব। শ্যামপুরের পাশের গ্রামে আমার মাতুলালয় চৌধুরী বাড়ির উৎসবে আমার মামার বাড়ির সকলের সঙ্গে আমারও নিমন্ত্রণ ছিল, সুতরাং সেখানে গেলাম। গ্রামের ভদ্রলোকেরা একটা শতরঞ্জি পেতে বৈঠকখানায় বসে আসর জমিয়েছেন। আমার বড় মামা বিদেশে থাকেন, সম্প্রতি ছুটি নিয়ে দেশে এসেছেন। সবাই মিলে তাকে অভ্যর্থনা করল, এই যে আশুবাবু, সব ভালো তো? নমস্কার নমস্কার। একরকম চলে যাচ্ছে, আপনাদের সব ভালো? ভালো আর কই, জ্বরজারি সব। ম্যালেরিয়ার সময় এখন, বুঝতেই পারছেন। আপনার সঙ্গে এটি কে? আমার ভাগনে সুশীল আজই এসেছে, নিয়ে এলাম তাই। বেশ করেছেন বেশ করেছেন, আনবেনই তো। কি করেন বাবাজি এখানে? আমি মামাকে চোখ টিপবার সুবিধে না পেয়ে তার কনিষ্ঠাঙ্গুলি টিপে দিলাম। মামা বললেন অফিসে চাকরি করে, কলকাতায়। বেশ বেশ, এসো বাবাজি বসো, এসে এদিকে। মামার আঙুল টিপবার কারণটা বলি। আমি কলকাতায় বিখ্যাত প্রাইভেট ডিটেকটিভ নিবারণ সোমের অধীনে শিক্ষানবিশি করি। কথাটা প্রকাশ করবার ইচ্ছা ছিল না আমার। নন্দোৎসব এবং আনুষঙ্গিক ভোজন পর্ব শেষ হল। আমরা বিদায় নেবার জোগাড় করছি, এমন সময় গ্রামের জনৈক ভদ্রলোক আমার মামাকে ডেকে বললেন, কাল আপনাদের পুকুরে মাছ ধরতে যাবার ইচ্ছে আছে। সুবিধে হবে কি? বিলক্ষণ, খুব সুবিধে হবে। আসুন না গাঙ্গুলি মশাই, আমার ওখানেই তাহলে দুপুরে আহারাদি করবেন। কিন্তু না না, তা আবার কেন? আপনার পুকুরে মাছ ধরতে দিচ্ছেন এই কত, আবার খেয়ে বিব্রত করতে যাব কেন? তাহলে মাছ ধরাও হবে না বলে দিচ্ছি। মাছ ধরতে যাবেন কেবল ওই এক শর্তে। গাঙ্গুলিমশায় হেসে রাজি হয়ে গেলেন। পরদিন সকালের দিকে হরিশ গাঙ্গুলিমশায় মামার বাড়িতে এলেন। পল্লীগ্রামের পাকা ঘুঘু মাছ ধরায়, সঙ্গে ছগাছা ছোট বড় ছিপ, দুখানা হুইল লাগানো, বাকি সব বিনা হুইলের, টিনে ময়দার চার, কেঁচো, পিঁপড়ের ডিম, তামাক খাওয়ার সরঞ্জাম, আরও কত কি। মামাকে হেসে বললেন, এলাম বড়বাবু আপনাকে বিরক্ত করতে। একটা লোক দিয়ে গোটাকতক কঞ্চি কাটিয়ে যদি দেন, কেঁচোর চার লাগাতে হবে। মামা জিজ্ঞেস করলেন, এখন বসবেন? না ও বেলা, না এবেলা বসা হবে না। মাছ চারে লাগতে 2 ঘন্টা দেরি হবে, ততক্ষণ খাওয়া দাওয়া সেরে নেওয়া যায়। একটু সকাল সকাল যদি আহারের ব্যবস্থা। হ্যাঁ হ্যাঁ, সব হয়ে গেছে। আমিও জানি আপনি এসেই খেতে বসবার জন্যে তাগাদা দেবেন। মাছ যারা ধরে তাদের কাছে খাওয়াটাওয়া কিছুই নয়, খুব জানি। আর ঘণ্টাখানেক পরেই জায়গা করে দেব খাওয়ার। যথাসময়ে হরিশ গাঙ্গুলি খেতে বসলেন এবং একা প্রায় 3 জনের উপযুক্ত খাদ্য উদরসাদ করলেন। আমি কলকাতার ছেলে দেখে তো অবাক। আমার মামা জিজ্ঞেস করলেন, গাঙ্গুলিমশায় আর একটু পায়েস? তা একটুখানি না হয়? ওসব তো খেতে পাই না, একা হাত পুড়িয়ে রেঁধে খাই। বাড়িতে মেয়েমানুষ নেই, বুমারা থাকেন বিদেশে আমার ছেলের কাছে। কে ওসব করে দেবে? গাঙ্গুলিমশায় কি একাই থাকেন? একাই থাকি বই কি, ছেলেরা কলকাতায় চাকরি করে। আমার শহরে থাকা পোষায় না। তাছাড়া কিছু নগদ লেনদেনের কারবারও করি, প্রায় 3000 টাকার উপর। টাকায় 2 আনা মাসে সুদ। আপনার কাছে আর লুকিয়ে কি করব? কাজেই বাড়ি না থাকলে চলে কই। লোকে প্রায়ই আসছে টাকা দিতে নিতে। গাঙ্গুলিমশায় এই কথাগুলো যেন বেশ একটু গর্বের সঙ্গে বললেন। আমি পল্লীগ্রাম সম্বন্ধে তত অভিজ্ঞ না হলেও আমার মনে কেমন একটা অস্বস্তিকর ভাব দেখা দিল। টাকাকড়ির কথা এভাবে লোকজনের কাছে বলে লাভ কি? বলা নিরাপদ নৈশভনতা ও রুচির কথা যদি বাদই দিই, গাঙ্গুলিমশায়কে আমার বেশ লাগল। মাছ ধরতে ধরতে আমার সঙ্গে তিনি অনেক গল্প করলেন। থাকেন তিনি খুব সামান্যভাবে, কোনো আড়ম্বর নেই, খাওয়া দাওয়া বিষয়েই কোনো ঝঞ্ঝাট নেই তার। এই ধরনের অনেক কথাই হল। মাছ তিনি ধরলেন বড় বড় 2, ছোট গোটা 4-5। আমার মামাকে অর্ধেকগুলি দিতে চাইলেন, মামা নিতে চাইলেন না। বললেন, কেন গাঙ্গুলিমশায়? পুকুরে মাছ ধরতে এসেছেন, তার খাজনা নাকি? গাঙ্গুলিমশায় জিভ কেটে বললেন, আরে রামু, তাই বলে কি বলছি? রাখুন অন্তত গোটা 2। না গাঙ্গুলিমশায়, মাপ করবেন, তা নিতে পারব না। ও নেওয়ার নিয়ম নেই আমাদের। অগত্যা গাঙ্গুলিমশায় চলে গেলেন। আমায় বলে গেলেন, তুমি বাবাজি একদিন আমার ওখানে যেও একটা ছুটিতে। তোমার সঙ্গে আলাপ করে বড় আনন্দ হলো আজ। কে জানত যে তার বাড়িতে আমাকে অল্পদিনের মধ্যেই যেতে হবে, তবে সম্পূর্ণ অন্য কারণে, অন্য উদ্দেশ্যে। গাঙ্গুলিমশায়ের সঙ্গে খোশগল্প করার জন্যে নয়। গাঙ্গুলিমশায় চলে গেলে আমি মামাকে বললাম, আপনি মাছ নিলেন না কেন? উনি দুঃখিত হলেন নিশ্চয়। মামা হেসে বললেন, তুমি জানো না, নিলেই দুঃখিত হতেন। উনি বড় কৃপণ, তা কথা ভাবে বুঝেছি। কি করে বুঝলে? অন্য কিছু নয়। বুচেলেরা কলকাতায় থাকে, উনি থাকেন দেশের বাড়িতে।
একটা চাকর কি রাঁধুনি রাখেন না, হাত পুড়িয়ে এ বয়সে রেঁধে খেতে হয় তাও শিকার। অথচ হাতে দুপয়সা বেশ আছে, আর কিছু লক্ষ্য করলে বড় গল্প বলা স্বভাব। আমার ধারণা একটু বাড়িয়েও বলেন, ঠিক ধরেছ। মাছ নিয়েনি তার আরেকটা কারণ। উনি মাছ দিয়ে গেলে সব জায়গায় সে গল্প করে বেড়াবেন, আর লোকে ভাববে আমরা কি চামার, পুকুরে মাছ ধরেছে বলে ওর কাছ থেকে মাছ নিয়েছি। না মামা, এটা আপনার ভুল। একথা ভাববার কারণ কি লোকদের? তা কখনো কেউ ভাবে? তা যাই হোক, মোটের ওপর পছন্দ করি না। উনি একটা বড় ভুল করেন মামাবাবু। টাকার কথা অমন বলে বেড়ান কেন? ওটা ওর স্বভাব। সর্বত্র ওই করবেন। যেখানে বসবেন সেখানেই টাকার গল্প করেও আজ আসছেন বহুদিন। দেখাতে চান হাতে দুপয়সা আছে। আমি ব্যস্ত হয়ে বললাম, মামার বাড়ি কারো অসুখ? সবাই ভালো আছে তো? সেসব নয় বলেই মনে হলো। টেলিগ্রামের মধ্যে কারো অসুখের উল্লেখ নেই, কোনো লোক আসেনি সেখান থেকে? না, আমি তার করে দিয়েছি। তুমি এলাহাবাদে গিয়েছ। আজই তোমার ফিরবার তারিখ, তাও জানিয়ে দিয়েছি। আমি বাসায় না গিয়ে সোজা শিয়ালদা স্টেশনে চলে এলাম মামার বাড়ি যাবার জন্যে। সোম আমার সঙ্গে এলেন শিয়ালদা পর্যন্ত, বারবার করে বলে দিলেন কোনো গুরুতর ঘটনা ঘটলে তাকে যেন খবর দিই। তিনি খুব উদ্বিগ্ন হয়ে রইলেন। মামার বাড়ি পা দিতেই বড় মামা বললেন, এসেছি সুশীল। যাক, বড্ড ভাবছিলাম কি ব্যাপার মামাবাবু। সবাই ভালো তো? এখানকার কিছু ব্যাপার নয়। শ্যামপুরের হরিশ গাঙ্গুলিমশায় খুন হয়েছেন। সেখানে এখনই যেতে হবে। আমি ভীত ও বিস্মিত হয়ে বললাম, গাঙ্গুলিমশায়? সেদিন যিনি মাছ ধরে গেলেন? খুন হয়েছেন? হ্যাঁ, চলো একবার সেখানে। শিগগির স্নানাহার করে নাও, কারণ সারাদিনই হয়তো কাটবে সেখানে। বেলা 2টোর সময় শ্যামপুরে এসে পৌঁছলাম। ছোট গ্রাম, কখনো সেখানে কারো একটা ঘটি চুরি হয়নি, সেখানে খুন হয়ে গিয়েছে। সুতরাং গ্রামের লোকে দস্তুর মতো ভয় পেয়ে গেছে। গ্রামের মাঝখানে বারোয়ারি পূজা মণ্ডপে জড়ো হয়ে সেই কথারই আলোচনা করছে সবাই। আমার মামা এখানে এর পূর্বে অনেকবার এসেছিলেন এই ঘটনা উপলক্ষে, তা সকলের কথাবার্তা থেকে বোঝা গেল। আমার কথা বিশেষ কেউ জিজ্ঞেস করল না, বা আমার সম্বন্ধে কেউ কোনো আগ্রহ দেখাল না। কেউ জানে না আমি প্রাইভেট ডিটেকটিভ নি। সোমের শিক্ষানবিশ ছাত্র। এসব অজপাড়াগায়ে ওর নামই কেউ শোনেনি। আমাকে সেখানে কে চিনবে? মামা জিজ্ঞেস করলেন, লাশ নিয়ে গিয়েছে? ওরা বলল আজ সকালে নিয়ে গেল। পুলিশ এসেছিল। আমি ওদের বললাম ব্যাপার কিভাবে ঘটল। আজ হলো শনিবার। কবে তিনি খুন হয়েছেন গ্রামের লোকে যেরকম বলল তাতে মনে হলো সে কথা কেউ জানে না। নানা লোক নানা কথা বলতে লাগল। পুলিশের কাছেও এরা এরকমই বলে ব্যাপারটাকে রীতিমতো গোলমেলে করে তুলেছে। আমি আড়ালে মামাকে ডেকে নিয়ে গিয়ে বললাম, আপনি কি মনে করে এখানে এনেছেন আমায়? মামা বললেন, তুমি সব ব্যাপার শুনে নাও, চলো, অনেক কথা আছে। এই খুনের রহস্য তোমায় আবিষ্কার করতে হবে। তবে বুঝবনি, সোমের কাছে তোমায় শিক্ষানবিশি করতে দিয়ে আমি ভুল করিনি। এখানে কেউ জানে না তুমি কি কাজ করো। সে তোমার একটা সুবিধেও বটে, আবার অসুবিধেও বটে। কেন? বাইরের বাজে লোককে কেউ আগ্রহ করে কিছু বলবে না। গোলমাল একটু থামলে একজন ভালো লোককে বেছে নিয়ে সব ঘটনা খুঁটিয়ে জানতে হবে। গাঙ্গুলিমশায়ের ছেলে কোথায়? সে লাশের সঙ্গে মহকুমায় গিয়েছে। সেখানে লাশ কাটাকুটি করবে ডাক্তারে, তারপর দাহকার্য করে ফিরবে। লাশ দেখলে বড্ড সুবিধে হতো। সেটা আর হলো না। সেই জন্যেই তো বলছি, তুমি কেমন কাজ শিখেছ, এটা তোমার পরীক্ষা। এতে যদি পাশ করো তবে বুঝব তুমি সোমের উপযুক্ত ছাত্র, নয়তো তোমাকে আমি আর ওখানে রাখব না। আমার এক কথা যেন। আপনারা শুনলেন গল্প ভাট সাসপেন্স অ্যাড্ডায়ে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এর লেখা গল্প মিসমিদের কবচ।